7ই মার্চে যেদিন বলা হলো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, কথাটা বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই মাথায় বসা ছিলাম। আমাদেরকে আনসার কমান্ডাররা, পুলিশের সুবেদাররা আমাদেরকে ট্রেনিং দিয়েছে, সমস্ত অস্ত্র আমরা নিয়ে নিয়েছি। 26শে মার্চে যুদ্ধ শুরু হয়েছে, তার মাত্র 25 দিনের মধ্যে বন্ধুরা আমার 30 বছর বয়সে আমার বাড়ি থেকে তৎকালীন এমএনএ আব্দুল হামিদ, শাহাবুদ্দিন ঠাকুর, আমি সহ 8 জন মানুষ প্রথম কিশোরগঞ্জ জেলা থেকে যুদ্ধে যায়। বাংকারের থেকে দেখে দিনের পর দিন, মাসের পর মাস আষাঢ় সাগরের বৃষ্টি ভরা রাতে অমানিসার অন্ধকারে যুদ্ধ করলাম। পাকিস্তানিদেরকে রক্তের সাগরে ডুবিয়ে দিলাম, বাংলাদেশের সৃষ্টি করলাম। বন্ধুরা 16ই ডিসেম্বর এই দেশ স্বাধীন হল, এই দেশ বিজয় হল, বিজয় দিবস হলো 16ই ডিসেম্বর। এই দেশটা যারা সৃষ্টি করেছিল, এই যে পতাকাটা, বাংলাদেশের পতাকাটা আপনি দেখাচ্ছেন আমাকে, এই পতাকাটা যেদিন বানানো হয়, যে রুমে যে বানিয়েছে তার পাশে আমি বসেছিলাম সারা রাত। অনেকেই আমাকে ছেড়েও চলে গেছে, কিন্তু আপনারা যারা এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ, ইমানদার মানুষ, আপনারা কোনোদিন আমাকে ছেড়ে যান নাই, আপনারা আমার সাথে ছিলেন এবং আছেন। আমি কেন্দ্রীয় নেতা হিসাবে পাকিস্তানের পতাকাটা নামাইয়া তুলাইলাম, বাংলাদেশের পতাকাটা তুললাম 10ই মার্চ 1971 সালে। চক্রান্ত করে অষ্টগ্রামের বড় হয়ে পানিতে আমার মুখ ছেড়ে দিয়ে 23 ঘন্টা পরে আমাকে পরাজিত দেখানো হয়েছিল। 1996 সনের 12ই মার্চ এই মাঠ, এটা তো কোনো স্টেডিয়াম ছিল না, এটা ছিল একটা মাঠ, মীরাখান্দির মাঠ। এই মাঠে দাঁড়িয়ে মানুষের সামনে বলেছিলাম আমি কিশোরগঞ্জের এমপি হয়েছি। কিশোরগঞ্জের মানুষ এখনো বলে আমি যেন তাদেরকে ছেড়ে নিয়ে আসি, কিন্তু ইতনাতে আমার বাড়ি পুরাটি এলাকাতে আমার মন সবসময় বলে আমি আমার জন্মভূমি, জন্মস্থানে ফিরে আসি। ইতনার হাজার হাজার মানুষ সেদিন আপনারা বলেছিলেন ফজলুর রহমান আপনি আপনার জন্মস্থানে ফিরে আসেন, আমরা আপনার সাথে আছি। নমিনেশন আপনাকে দল দিল কি না সেইটা বড় কথা না, বড় কথা হলো শেষ পর্যন্ত আমরা আপনার সঙ্গে থাকবো, সেই কথা আপনারা আমাকে দিয়েছিলেন। আমাকে আমার সেদিনের দল আওয়ামী লীগ 2টা এলাকাতে নমিনেশন দিয়েছিল, একটা হলো করিমগঞ্জ তারাই, আরেকটা হলো নেত্রীবাড়িপুর। সেই 2টা নমিনেশন ফেলে আমার মাটির টানে, আপনাদের টানে আমি আমার জীবনের সব অ্যাকাউন্ট শেখ হাসিনার কাছে রেখে আমি নিঃস্ব অবস্থায় গ্রামের মানুষের কাছে আমি এসেছিলাম। বন্ধুরা সেই ইলেকশন হয়েছিল 12ই জুন, সেই 12ই জুনে আমি টেলিভিশন মার্কা নিয়ে ইলেকশন করেছিলাম। সেই টেলিভিশন মার্কায় আমি আব্দুল হামিদ সাহেবের চেয়ে হাজার হাজার ভোট বেশি পেয়েছিলাম। বিজয় মিছিল আমি করেছিলাম। বেসরকারি ভাবে আমাকে টেলিভিশনে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেদিন আব্দুল হামিদ সাহেব এবং প্রশাসন চক্রান্ত করে অষ্টগ্রামের বড় হয়ে পানিতে আমার মুখ ছেড়ে দিয়ে 23 ঘন্টা পরে আমাকে পরাজিত দেখানো হয়েছিল। তারপরে পদ্মা, মেঘনা, যমুনা আর আমার দেশের ধলেশ্বরী, ধনু আর কাইবের বালি, নয়ন বালি, মেঘনা দিয়ে অনেক পানি বয়ে গেছে। 31 বছরের জীবন, আমি 47 বছর বয়সে আপনাদের কাছে এসেছিলাম, আজকে আমার বয়স 78। সেই 31 বছর বয়সে অনেক লোক আমাকে ছেড়ে পৃথিবীর থেকে চলে গেছে, অনেক মুরব্বীরা চলে গেছে, সবার নাম নিতে গেলে অনেক সময় লাগবে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আমি আপনাদেরকে বলতে চাই সেই 31 বছরে অনেকেই আমাকে ছেড়েও চলে গেছে, কিন্তু আপনারা যারা এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ, ইমানদার মানুষ, আপনারা কোনোদিন আমাকে ছেড়ে যান নাই, আপনারা আমার সাথে ছিলেন এবং আছেন। আমি আপনাদের কাছে বলতে চাই আমি সেই কারণে কৃতজ্ঞ। আমি বছরের পর বছর আওয়ামী লীগের আমলে দেশে আসতে পারি নাই, আমার মা অসুস্থ ছিল, দেখতে আসতে পারি নাই।
আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, সব দুঃখ আমি ভুলে গেছি। এই কারণে আমি দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে আমি ভালোবাসি। এই কারণে ভালোবাসি, এই যে দেশ বাংলাদেশ, এই দেশটা যারা সৃষ্টি করেছিল, এখন যারা জীবিত আছে তার মধ্যে 10 জনের মধ্যে আমি বাংলাদেশে একজন। এই দেশটা যারা সৃষ্টি করেছিল, এই যে পতাকাটা, বাংলাদেশের পতাকাটা আপনি দেখাচ্ছেন আমাকে, এই পতাকাটা যেদিন বানানো হয়, যে রুমে যে বানিয়েছে তার পাশে আমি বসেছিলাম সারা রাত। সেই পতাকাটা বানানো হয়েছিল তখনকার ইকবাল হলে 116 নম্বর রুমে। কুমিল্লার শিবনারায়ণ দাস এই পতাকাটা সারা রাইতে সৃষ্টি করেছিল। লালের মধ্যে একটা হলুদ বাংলাদেশের ম্যাপ ছিল। আমি সেই পতাকার সঙ্গে জড়িত বন্ধুরা। আমি হাজার হাজার মানুষকে যুদ্ধে নিয়ে গিয়েছি, লক্ষ লক্ষ মানুষকে যুদ্ধে উদ্বুদ্ধ করেছি। আমার 61 বছরের রাজনৈতিক জীবনে আমার সবচেয়ে বড় কর্ম হলো, আমার জীবনের সবচেয়ে বড় পাওনা হলো বাঙালির কাছে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। এর চেয়ে বড় কিছু একটা মানুষের জীবনে আর হতে পারে না বন্ধুরা। আমার বয়স যখন 23 বছর ছিল, তখন মুক্তিযুদ্ধের ডাক এসেছিল। আমি সেদিন ইকবাল হলেছিলাম। 7ই মার্চ যেদিন বলা হলো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, কথাটা বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই মাথাটা বসা ছিলাম এবং জায়গাটা রেকর্ড করে রেখেছি। পাশ করতে পারলে সেই জায়গাতে নামটা লেখে রেখে আসবে। আমি আপনাদেরকে বলি, 7 তারিখে রাত্রে 12টায় শাহজাহান সিরাজ বলল, ফজলু মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, আগামীকাল কিশোরগঞ্জ চলে যাও। পরের দিন কিশোরগঞ্জে আসলাম 8 তারিখ। 9 তারিখে সারাদিন মাইক মারা হলো। 10 তারিখে কিশোরগঞ্জের রথখোলার ময়দানে আমার ডাইন পাশে ছাত্রলীগের প্রেসিডেন্ট ফজলুল হক তৎকালীন সময়, আর আমার বাম পাশে তৎকালীন সাধারণ সম্পাদক ইমদাদ সন্তান শাহাবুদ্দিন ঠাকুর, আর আমি কেন্দ্রীয় নেতা হিসেবে পাকিস্তানের পতাকাটা নামাইয়া পুরাইলাম, বাংলাদেশের পতাকাটা তুললাম 2 মার্চ 1971 সালে। তারপরে এইখানে আসলাম, এই মাঠে ট্রেনিং দিয়েছি। শত শত লোক আমাদেরকে, আনসার কমান্ডাররা, পুলিশের সুবেদাররা আমাদেরকে ট্রেনিং দিয়েছে। সমস্ত অস্ত্র আমরা নিয়ে নিয়েছি। 26শে মার্চে যুদ্ধ শুরু হয়েছে। তার মাত্র 25 দিনের মধ্যে বন্ধুরা, আমার 23 বছর বয়সে আমার বাড়ি থেকে তৎকালীন এমএনএ আব্দুল হামিদ, শাহাবুদ্দিন ঠাকুর, আমি সহ 8 জন মানুষ প্রথম কিশোরগঞ্জ জেলা থেকে যুদ্ধে যায়। সেই যুদ্ধে এই ধনু নদী, ধনুর পরে ঘুরাউত্রা, ঘুরাউত্রার পরে তাহিরপুর, তাহিরপুরের পরে টেকের ঘাট, 5 দিন নৌকা বেয়ে বেয়ে ওই টেকের ঘাট গেলাম। তারপরে গেলাম মেঘালয়। সেই মেঘালয়ে গিয়ে বালাকে রইলাম 7 দিন, 10 দিন, 15 দিন পরে একজন মেজর আসলো। তার নাম মীর শওকত আলী। তিনি ছিলেন 5 নম্বর সেক্টর কমান্ডার। এসেই বলল, আছবি কেউ বাঙালির সন্তান যুদ্ধে যাবে। আমরা 100 ছিলাম দাঁড়ানো। প্রথমে আমি হাত তুললাম, আমি যুদ্ধে যাব। আমি যুদ্ধে গেলাম, বাংকারে রইলাম 4 দিন। জায়গাটার নাম হলো তামাবিল। ওই এলাকাতে পাকিস্তানিরা আর আমরা ইন্ডিয়ার পরে 4 দিন যুদ্ধ করার পরে মীর শওকত আলী বলল, তুমি ফিরত যাও। আমি আবার বালাতে ফিরত আসলাম। তারপরে আমি ট্রেনিং এ গেলাম, ভিতরে আসলাম, সেই কথা নাই বা বললাম। আমি ট্রেনিং এ গেলাম এখান থেকে 2500 কিলোমিটার দূরে, দিল্লির থেকেও 500 কিলোমিটার দূরে, তাই নাম দেহাদুন টান্ডুয়া। সেইখানে আমি ট্রেনিং দিলাম। ট্রেনিং দিয়ে আইসা কমান্ডার হইলাম। ওই মেঘালয় সেক্টরে যুদ্ধে জীবন বাংকারে কাটালাম। বাংকারে থেকে দেখে দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় সাগরের বৃষ্টি পড়া রাতে অমানিসার অন্ধকারে যুদ্ধ করলাম। পাকিস্তানিদেরকে রক্তের সাগরে ডুবিয়ে দিলাম। বাংলাদেশের সৃষ্টি করলাম বন্ধুরা। 16ই ডিসেম্বর এই দেশ স্বাধীন হল, এই দেশ বিজয় হল, বিজয় দিবস হলো 16ই ডিসেম্বর। এখন 50 বছর পরে আমাকে শুনতে হয় এই দেশে নাকি কোনো যুদ্ধ হয়নি। কে বলে যে রাজাকার আমার সঙ্গে পরাজিত হয়েছে? আমাকে দেখে 7 মাইল দূর থেকে দৌড়ে যায় কোথায় রাজাকার। এই রাজাকারে এখন রাজাকার মারা গেছে তার ছেলে বলে যুদ্ধ হয় নাই। এইটা নাকি চক্রান্ত ছিল, বাংলাদেশ কিছু হয় নাই। আমি আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই কথা যখন জামাত, শিবির, রাজাকাররা বলতে শুরু করলো বাংলাদেশ নামে কোনো দেশ হয় নাই, আমি তখন মনে মনে চিন্তা করলাম, এর যদি প্রতিবাদ না করি তাহলে আল্লাহ আমার নামে মহা পাপ লিখবে।
ঠিক 7 দিনের মাথায় সারা বাংলাদেশ যখন নিশ্চুপ, আমি টেলিভিশন ফিট করে আমার স্ত্রী সারা জীবনের সাথে আমি তাকে বললাম, তুমি কিন্তু বিধবা হইবা। আমি আমার ছেলে আমার পাশে আছে, তাকে বললাম তোমরা কিন্তু পিতৃহারা হইবা, এতিম হবা। আমি এমন কথা বলবো কালকে আমাকে মেরে ফেলতে পারে। আমি টেলিভিশন ফিট করে বললাম, এই আলবদর রাজাকারের বাচ্চারা, যুদ্ধ কিন্তু হয়েছিল, খুব সাবধান, যুদ্ধ কিন্তু হয়েছিল, তাদের বাপদাদারা আমাদের হাতে পরাজিত হয়েছিল। পাকিস্তানের কবর দিয়ে বাংলাদেশ বানাইছিলাম, পছন্দ হলে খাও, না হলে যা, না হলে পাকিস্তানে যা। এই কথা যখন 2 দিন বললাম, সারা পৃথিবী থেকে বাঙালিরা বললো ফজলু ভাই আপনাকে মেরে ফেলবে, সাবধান। আর আমি বললাম মারার দায়িত্ব আল্লাহ কাউকে দেয় নাই, মারার টিকিটটা আল্লাহ নিজের হাতে রেখেছে। আমি মুখ ফলে হাঁটলাম, আমার বাসায় অ্যাটাক হইল, উৎসেদ গালাগালি করলো, আমি কিন্তু হাঁটলাম না। আমাকে বলা হইল ফজলু পাগলাই কি কর, আমাকে পাগল বলার চেষ্টা করা হইল, আমি কিন্তু পিছু হটলাম না। তারপরে বলা হলো ফজলু পাগলা তো মুসলমান না, এ আলিমরারে গালাগালি করে। আমি বললাম আরে জামাত ইসলাম যদি আমির হয় তাহলে কাফির কে? কথাটা আমি বলি না, কথাটা 4 দিন আগে বলছে এই দেশের সবচেয়ে বড় আলেম হেফাজতের আমির মহিবুল্লাহ বাবিনগরী। উনি বলছে জামাতকে ভোট দেওয়াচ্ছে কাফেরদের ভোট দেওয়া ভালো। বাইতুল মুকাররমের খতিব তিনি বলছে জামাতের চেয়ে কাফের ভালো। আমি না, তারা বললো ফজলুর রহমানের জানাজা করা যাবে না, কিন্তু হাজার হাজার মৌলানা আমার পাশে দাঁড়াইলো, কারণ মৌলানাদেরকে আমি রাখি মাথার উপরে, আলিম ওলামা আমার মাথার আছে। কিন্তু জামাতের রাজাকারের নামে মৌলানা কয়, এরা আমার কাছে কাফের এবং মুনাফিক। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা, এই যুদ্ধটা প্রথম আমি শুরু করলাম, ঘটনা ঠিক না ঠিক? তখন আমার দল করলো ফজলুল বেশি বেশি কথা বলতেছে, এরা তো এক সময় আমরা খেলা তো ভাই আছি। আমি বললাম ভুল, নেতারা ভুল করতেছিলেন, জামাত হবে আমাদের সবচেয়ে বড় শত্রু। এই কথা বলার পরে 3 মাস লাগিয়ে আমাদের সাসপেন্ড করলো। কিন্তু আজকে কি সত্য প্রমাণিত হয়েছে আপনারা বলেন? আমি যে কথা বলি, যে কথা 1 বছর 6 মাস আগে বলছি, যে কথা বলার জন্য আমার দল আমাকে শাস্তি দিচ্ছে, সেই কথা এখন আমার নেতা তাই কথা সব বলে। কি আমি মিথ্যা কথা কইতেছি? আমি প্রথম বলি, কারণ আমি জানি এই দেশে আরেকটা যুদ্ধ হবে। কেন যুদ্ধ হবে বন্ধুরা? আমি মধ্যযুগের বড়দের হাতে ক্ষমতা ছাড়ব না। আমি জানি আগামী আল্লাহর রহমতে এই দেশে বিএনপি অবশ্যই ক্ষমতায় যাবে, চক্রান্ত। মানে এই তো জানি কয়েক দফা ছাপ বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনারা যদি মনে করে একটু নষ্ট করেন মানুষ মানে শিখেবেন, আপনাদের উদম সন্তান জীবনের প্রথম আমি তেমন এমপি হব। সেই এমপি হলে বাংলাদেশের কি করবো প্রথম শুনেন। বাংলাদেশে 300 বাতি থাকবে পার্লামেন্টে, 300 এমপি না, 300 বাতি। আমি তার কথা বললাম না, উনি আমার নেতা, আমাদের নেতা। তাহলে কয়টা রইল? 299। 298টা বাতি নিতে নেবো, একটা বাতি ধরবো, বাতিটা ফজলুর রহমানের। এই কথাটা বলে গেলাম আপনাদের কাছে। এই কথাটা অস্বীকার করার মতো কোন বাঙালি 18 কোটি মানুষের মধ্যে নাই, আমি একমাত্র ব্যক্তি। সবাই যখন কেউ মিথ্যা কথা বলবে, কেউ সত্য কথা বলবে, একমাত্র আপনাদের সন্তান ফজলুর রহমান একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলবে। সেই সত্য কথা বলার জন্য ইচ্ছা আমার ধনপুর উত্তরে, ধনপুরের উত্তরের গ্রামটার নাম হলো দোলন। ওই যে হরিপুর, রায়চুটি ইউনিয়নের হরিপুর। আর দক্ষিণে বাঙ্গালপাড়ার বাগানিয়া 60 কিলোমিটার জায়গা। এই জায়গাটাকে আমি সোনার সংসার বানাইতে সেই কারণে আমি যদি এলাকার এমপি হই, এই এলাকাতে অশান্তি হবে না, না না। আমি যদি এমপি হই, এই এলাকাতে শিক্ষিত মানুষ, ভালো মানুষ, জ্ঞানী মানুষ, উকিল, ভালো মানুষ রাস্তা দিয়া হাঁটবে।
আর খুনি যারা, ধান্দাবাজ লোকেরা, মদখোর গাঁজাখোর খুনি, তাদের বাড়ির ঠিকানা হবে আমার কিন্তু নাই, কোন টাকা পয়সারও দরকার নাই, কারো কাছ থেকে কমিশন খাওয়ারও দরকার নাই। এখানে আমার দুই ছেলে আছে, বড় ছেলে আছে, যেহেতু সে সরকারি চাকরি করে বক্তৃতা করে নাই। আমার ছেলে আছে, সে বড় চাকরি করে ব্যাংকে, এই ছেলে ব্যারিস্টার, ছোট ছেলে ব্যারিস্টার, আমার ওয়াইফ সিনিয়র উকিল সুপ্রিম কোর্টের, আর আমি হলাম সিনিয়র অ্যাডভোকেট। বাংলাদেশে 1 লাখ উকিলের মধ্যে 100 সিনিয়র অ্যাডভোকেটের মধ্যে আমি একজন। কথা কইলেই পঞ্চাশ টাকা টেহা নেই না, মানুষের কাছ থেকে নেই না, এই 5 টাকার মানুষের কাছ থেকে টেহা নেই না। কাজে আমার টাকার কোনো দরকার নাই, আমার টাকা একটা ব্যাংক আছে, আমার একটা ব্যাংক আছে, জানা রাখেন। ওই ব্যাংকটা আমেরিকাতে, সেটা হলো আমার মেয়ে, তার নাম ইন্দিরা রহমান। সে এখন ওয়াশিংটনে অ্যাটর্নি। একজন অ্যাটর্নি বছরে কত কোটি টাকা করে যারা জানেন তারা জানেন। মানে টাকা আমার কাছে হবে না, কমিশন খাওয়া হবে না। থাকবেন রায়টুটি, আসবেন, এখানে নেতৃত্ব করবে ইফতার, অন্যায়কারীরা তারা হবেন না। রায়টুটির নেতৃত্ব রায়টুটির মানুষ করবে, বদলার নেতৃত্ব বদলার মানুষ করবে। 9টা ইউনিয়নের নেতৃত্বের দায়িত্ব আপনারা যার যার ইউনিয়নে নেবেন, এর বাইরে কোনো কাজ হবে না। আমি এই এলাকাটাকে একটা সুন্দর এলাকা হিসাবে করতে চাই, আমি এখানে শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই, আমি এখানে কলেজ করতে চাই, ইউনিভার্সিটি করতে চাই, হাসপাতাল করতে চাই। আপনারা রাজি? আমি এখানে শিক্ষা, আধুনিক শিক্ষা দেবো। বললেন মাদ্রাসা, তো বললেন না, মাদ্রাসাও করতে চাই, মাদ্রাসাও করতে চাই। যদি ধান দেয় তাহলে উড়াল সেতু হইবে, ধান যদি দেয় তো উড়াল সেতু হবে। আমি আপনাদেরকে বলে এই কাজগুলো আমি করবো, শুধু এই কাজ করবো না। মারামারি, হানাহানি, ভাইয়ে ভাইয়ে, সম্প্রদায়ে হিন্দু মুসলমান, এটা কিন্তু হবে না। হিন্দুর ক্ষেত বলে আই পেলাম যাইতো না, কিন্তু দিলাম কথাটা। হিন্দু মুসলমান 10,000 বছর যাবৎ বাঙালি জাতির 2টা হাত। হিন্দু নয়, এরা মুসলিম। জিজ্ঞাসা কোন জন কান্দারি বলো, ডুবিছে মানব সন্তান আমার মা। হিন্দু মুসলমান 2 ভাই, এক হাত কাইটা ফেললে আরেক হাত যেমন কাজ করতে পারে না। হিন্দু মুসলমান একসাথে না থাকলে একটা দেশ গড়ে উঠতে পারে না। কাজে এইখানে হিন্দু তার ধর্ম পালন করবে, তার অধিকার পালন করবে, কেউ বাধা দিতে পারবে না। মুসলমান আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে ফজরের নামাজ পড়তে যাবে নির্বিবাদে। আর হিন্দু ঘন্টার ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে সে যাবে তার মন্দিরে, কেউ তাকে বাধা দিবে না। মাঠে এলাকা হবে হিন্দু মুসলমানের মিলনস্থল। এই মাঠে আমি দেখতেছি খুব খুশি, কিন্তু এখানে কিন্তু মাওলা গান হবে, মানে মাউল গান হবে, কারণ মাউল গান মানুষের দিলকে পরিষ্কার করে। এইখানে কিন্তু নাটক হবে, এইখানে কিন্তু খেলাধুলা হবে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা হবে। আর বর্ষাকালে ঈদটাতে আগে প্রতি বছর নাও দৌড়ানি হতো, এটা কিন্তু আমি ঈদটাতে চালু করবো। আমি তো গোয়ালের মাইয়া, তুমি তো সুজন নাইয়া রে, মাইয়া নষ্ট করলা দুধের বান্ধব সৈয়ারে সুজন নাইয়া, পার করো সকাল দাদা। কি শুনলেন? গান হবে, মানুষের মন পরিষ্কার হবে, খেলা হবে, সবকিছু হবে। আর বাংলাদেশের রাজনীতিতে ফজলুর রহমান সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবে, কথাটা বলে বলেন কিন্তু ক্লিয়ার, খুব ক্লিয়ার। ফজলুর রহমান কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যতদিন বেঁচে থাকবো সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবো। মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি কোনো আপোষ করব না। নাকি আপনারা আপোষ করতে চান? যদি না চান, আমি হলাম একটা ভোট চাই। এইটাই হলো মূল টিকেট, খেলার মূল দাবি একটা আমার। আপনি মুক্তিযুদ্ধ চান না রাজাকার চান? আচ্ছা, যারা যারা মুক্তিযুদ্ধ ভালো মনে করেন তারা হাত তুলেন তো দেখে, আরো হাত তুলেন দেখে, একটা হাত তালি দেন। সাংবাদিক ভাইয়েরা দেখে যান, সাংবাদিক ভাইয়েরা দেখে যান। একটু নামান, হাত নামান।
তুলে তো দেখি কার টাকা আলো করতে আছে। তাইলে মুক্তিযুদ্ধ ভালো ছিল, মুক্তিযুদ্ধ ভালো ছিল। যারা মনে করেন আবার হাত তুলেন, সাংবাদিকরা ছবি তুলেন, সাংবাদিকরা ছবি তুলেন আপনারা, এটাই আমার ইলেকশন। আমার সময় নাই, আপনারা অপেক্ষা করেন। চুপ করেন, চুপ করেন, চুপ করেন, আরো কিছু কথা শুনেন। এ হলো অবস্থা। আমি প্রশাসনকে বলবো, ইটনা অষ্টগ্রাম নিবেদনের প্রশাসনকে বলবো, আবারও বলছেন এই চুপ করেন। ইটনা অষ্টগ্রাম নিবেদনের প্রশাসনকে আমি বলবো, আপনারা শিক্ষিত সন্তান, অনেক লেখাপড়া করে আপনারা এই পর্যায়ে ইউনো থেকে ধরে সব পর্যায়ে আপনারা সাথে নসিব হয়েছে। আমি আপনাদেরকে সালাম দিলাম। ইটনা অষ্টগ্রাম নিগমনের প্রশাসন, আপনারা এখন পর্যন্ত বড় কোনো অন্যায় আমার উপরে করেন নাই, আমি আপনাদেরকে ধন্যবাদ দিই। এবং আজকের যে মিটিং, এই মিটিং এ আপনারা যে সহযোগিতা করছেন, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী সহ যারা আছেন থানা থেকে এবং সিভিল বাহিনী সহ সবাইকে আমি ধন্যবাদ দিলাম। কিন্তু আপনাদের নির্বাচন কমিশন কইছে এমন একটা ইলেকশন করবে যে ইলেকশন আগে কোনোদিন হয় নাই, বুঝছেন না? ওই ইলেকশনটা আমি কিন্তু দেখতে চাই, আমি সবার কাছে দেখতে চাই। প্রশাসন, আপনারা কারো পক্ষ ধরবেন না, নিরপেক্ষ ভাবে আপনারা করবেন। যে যাকে ইচ্ছা ভোট দিবে সেই ভোটটা আপনারা নিবেন এবং বিকালবেলা সেই ভোটটা আপনারা লিখিত ভাবে আমার কাছে আমি ঠিক কথা বলছি। সকালে ভোট দেওয়ার পরে সারাদিন থাকবেন, সন্ধ্যার সময় আপনি সেইখান থেকে এজেন্টের মাধ্যমে রিজাল্টের কাগজটা নিয়ে আসবেন, ঠিক আছে কথাটা? এর মানে যদি কেউ গিয়ে ধমক দেয়, ভোট দেওয়া যাইব না। আর কি হবো জানেন? আর কি হবো জানেন? ওই যে জামাতের বুরকাওয়ালি এরা এক একজনে একটা ভোট দিব, আর দুইটা ফল ভোট ভিতরে করিয়া, এটা কিন্তু করে দিলাম আমি। চুরি করা ছাড়া এদের জামানত বাঁচবে না, দূরে ফাঁস করা তো দূরের কথা। যদি কোনো ফল ভোট দেয়, যদি কোনো ফল ভোট দেয়, যেই দেখ আপনারা তাকে ধরবেন, বইরা পিটপুরা বান্ধিয়া সূর্যের দিকে এসে কেয়া ফেলায় রাখবেন। কোন ফল ভোট হবে না, বাজে কাজ হবে না। কাউরে ধরান, কাউরে ধরেন। আমি আছি, আমার নাম ফজলুর রহমান। আমার বাপের নাম যদি সত্য হয়ে থাকে তাহলে আমি নির্ভয়ে আপনাদেরকে ইলেকশন করার কথা বলি, আমি আপনাদের পাশে আছি। আমি ইসলার সন্তান, জীবনে আর কোনদিন আমার বয়স 5 বছর 7 বছর 10 বছর হবে না। এই হাই স্কুলে আমি লেখাপড়া করেছি। 59, 60, 61, 62, 63, 64 সালে আমি মেট্রিক পাস করেছি। এই হাই স্কুল থেকে আমি জীবন হাই স্কুল থেকে পাস করে গুরুদাল কলেজে লেখাপড়া করেছি। এই মাঠে আমি ফুটবল খেলেছি। কত লোক ছিল, সালাম দিয়েছে, আমার স্যারেরা ছিল, চলে গেছে। আমি আজকে ইটনা মাটিতে এই কবরস্থানের সামনে দাঁড়িয়ে, এই কবরস্থানের সামনে দাঁড়িয়ে এই সন্ধ্যাবেলায় আপনাদের সামনে আমি বলছি আমার বয়স শেষ হয়ে গেছে। আপনাদের দোয়ায় আমি বেঁচে এসেছি, আমার বয়স শেষ হয়ে গেছে। আমি হয়তো জীবনে কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে পারবো, আমার জীবনের শেষ ভোটটা আপনারা আমাকে একটা দিতে পারেন না বলে আমার শেষ কথাটা শুনুন। আমি যে এখানে বক্তৃতা করতেছি, কোনো গল্প করতেছি না। এখানে তো 20টা টেলিভিশন সেন্টার আছে, সাংবাদিক আসছে এইখানে। এটা আজকে প্রচার খবর তো 20টা টেলিভিশনে। সারা পৃথিবী আমার লাইফে আমার এখানে বাঙালি আছে, সারা দুনিয়া দেখতেছে। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? কারণ আমি আমার জন্মভূমি ইটনার মাটিতে দাঁড়িয়ে বক্তৃতা করছি। ইটনা থানার মানুষ 20 বছর পর্যন্ত আপনারা যেভাবে আমার সাথে রয়েছেন, জীবন মৃত্যুকে আপনারা উপেক্ষা করে যেভাবে আমাকে আপনারা আশ্রয় দিয়েছেন, আমার গায়ের চামড়া দিয়ে আপনার গা মুড়িয়ে দিলে জীবনে আমি সুখ করতে পারবো না। তবে একটা জিনিস আমি সুখ করতে পারবো, ইটনা থানার মানুষ আমার মৃত্যুর পরে চিরদিন এই এলাকায় এসে আপনাদের মধ্যে আমি ধোয়াবো।
কথাটা কি বুঝছেন? আমি এইখানে বলবো, কারণ এই বাংলার মতো সুন্দর ভাটি এলাকার মতো সুন্দর এলাকা কোথাও নাই বন্ধুরা। এই ভাটি এলাকাকে দেখে রবি ঠাকুর কবিতা লিখেছিল, সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গা তীর স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট, চুমি তব পদতুলি, ছায়া শুনি বীর শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি পল্লবগণ আম্রখানন, রাখালের খেলা গেহ, স্তব্ধন দিকে কালো জল নিশিল শীতল স্নেহ, বুদ্ধরা মধু বঙ্গের বন্ধু, জন্ময় যায় ঘরে, মা বলিতে প্রাণ করে অঞ্চল চোখে আসে জল ভরে। আর আমি সারা জীবন বলি, এই বাংলায় শুধু গেলে চারদিকে এদেশে রক্ত এদেশে জঙ্গলে শুধু রাখে না, এদেশে জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার রাখে, শেষে বর্ষাকাল প্রারম্ভে দুদিন ভুলিয়া হয়ে গ্রীষ্মকাল আসে। এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো তরঙ্গ করতে এদেশে বর্ষাকাল আসে। এদেশে শুধু জগৎ শেষ না, যুগে যুগে জন্মগ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব, জিয়াউর রহমান, উসমানী, তাজউদ্দিন সহ যারা এই দেশে মুক্তিযুদ্ধ করেছে তাদের সন্তান বন্ধুরা, আমি বিশ্বাস করি বাংলাদেশের ছোট জয় হবে এবং 12 তারিখে এই এলাকায় বাংলাদেশের জয় হবে। সেই জয়ে যারা সারা দিন ইলেকশনের দিন পরিশ্রম করবেন এবং দাঁড়িয়ে থাকবেন, আমার সঙ্গে সর্বপ্রথমে 2 হাত তুলে একটা হাত তালি দিয়ে যাবেন। আমার সাংবাদিকদের যারা আসছেন, আমি আপনাদের নামের কোন প্রতিদান দিতে পারবো না, আমি কৃতজ্ঞতা জানাই। আমার সাংবাদিকদের পক্ষ থেকে একটা প্রশ্ন, গত কয়েকদিন আগে ডাক্তার শফিকুর রহমান উনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণা সেটা কে দিয়েছেন, এটা কি উনার কথা সত্য না মিথ্যা, এটা কথা জানতে চাই। ও কার ঘর থেকে হয়েছে আমি জানি না, ও কার ঘর থেকে আমি জানি না। শফিকুর রহমান এই কথাটি আমি বললাম, শুনেন, আমি যে দলটা থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে সেই দলটা যিনি সৃষ্টি করেছেন তার নাম কি? উনি হলেন স্বাধীনতার ঘোষক। আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য সেই দলের নমিনেশন আমি নিয়েছি। কে আমাকে নমিনেশন দিছে? আমার মহান নেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন সময় আমাকে নমিনেশন দেওয়া গেছে। তারেক রহমান সাহেব বলছে ইয়েস, এখন তারেক রহমান সাহেব আমাদের নেতা এবং আমি জানি জনাব তারেক রহমান আল্লাহর রহমতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ ভালো চালাবেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আমার দল বিএনপি ইনশাল্লাহ 12 তারিখে জয়লাভ করবেন। আপনারা যারা কষ্ট করে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারে হাজারে মানুষ এসেছেন, ইন্টার মানুষ যেটা জীবনে দেখে নাই, সেই কারণে আমি আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাইলাম। খুদা হাফেজ। 12 তারিখে সন্ধ্যায় হবে আপনাদের সাথে আমার দেখা।